মা ও আমার প্রেমের সংসার একসাথে থাকা। আমি রাজ। বয়স 28। একটা আইটি কোম্পানিতে চাকরি করি। আমরা দুইজন, আমি আর আমার মা রাই, একসাথেই থাকি ঢাকার এক কোণে, 3 রুমের ছোট্ট একটা ফ্ল্যাটে। বাবা অনেক বছর আগে বিদেশে চলে গেছেন, তারপর থেকে আর ফেরেননি। মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু তার জীবনে যেন অন্য একটা দুনিয়া তৈরি হয়ে গেছে। বন্ধুরা সাবস্ক্রাইব করে গল্পটা শুনতে শুরু করে দাও, নয়তো পরের পর্ব মিস করবে। আমাদের এই বাড়িটাই যেন একটা আলাদা পৃথিবী, শান্ত, নিঃশব্দ, কিন্তু ভিতরে অনেক অদৃশ্য কথা জমে থাকে। মা কলেজে প্রফেসর, বাংলা সাহিত্যের শিক্ষক। তাকে যত দেখি, ততই অবাক হই, একজন মানুষ কত শান্ত, কত ধৈর্যশীল হতে পারে। সারাদিন কলেজের ক্লাস, ছাত্রছাত্রীদের সমস্যা, তারপর বাড়ি ফিরে রান্না, ঘরের কাজ, সব একা সামলায়। আমি মাঝে মাঝে সাহায্য করি, কিন্তু মা সবসময় হাসি মুখে বলে, তুই অফিসে ক্লান্ত হয়ে ফিরিস, রাজ। আমি পারবো, চিন্তা করিস না। কিন্তু আমি জানি, মা ক্লান্ত হয়। শুধু শরীর না, মনের দিক থেকেও। একদিন সকালবেলা, রবিবার, আমি তখনও ঘুমে আধো জাগা। মা কফির কাপ হাতে আমার ঘরে ঢুকলো। বাবু, ওঠ একটু, আজ বাজারে যাব, কিছু দরকারি জিনিস আনতে হবে। আমি চোখ কচলিয়ে বললাম, মা, বিকেলে যাই না? সকালে গরম, ট্রাফিকও থাকবে। মা হেসে বলল, ঠিক আছে, বিকেলেই যাব। এখন উঠে নাস্তা কর। আমি ধীরে ধীরে উঠে বসলাম। এইভাবে আমাদের প্রতিটা সকাল কাটে, মার কণ্ঠে একরকম শান্তি আছে, যা ঘুমন্ত মনেও আলো ছড়িয়ে দেয়। খাবার টেবিলে বসে আমি নাস্তা করছিলাম। মা কিচেনে ছিল। হঠাৎ একটা জোরে শব্দ, কিছু একটা পড়ে গেল। আমি দৌড়ে গেলাম, দেখি মা মেঝেতে পড়ে আছে। কিচেনের ফ্লোরে জল ছিল, পা পিছলে গেছে। আমি দৌড়ে মাকে তুললাম। মা, কেমন আছো? কোথায় লেগেছে? মা ব্যথায় কুকড়ে বলল, মাঝে লেগেছে, খুব ব্যথা করছে। আমি কোনো কথা না বলে ওকে ধরে ডাইনিং টেবিল পর্যন্ত আনলাম। মা কাঁদছিল, আমি তো কাঁদতে বসে গেলাম প্রায়। চুপ মা, কিছু হবে না। একটু বরফ দিই। আমি ফ্রিজ থেকে বরফ এনে মায়ের পিঠে ধরলাম। ঠান্ডায় মা কেঁপে উঠল, কিন্তু ধীরে ধীরে শান্ত হলো। মা হাসার চেষ্টা করল। তুই এমন ভাবে ঘাবড়ে গেলি কেন? কিছু না, একটু পড়ে গেছি। আমি মাথা নাড়লাম। না মা, এখনই ডাক্তারকে ফোন করছি। মা বলল, প্রয়োজন নেই, একটু পরে ব্যথা কমে যাবে। আমি তবু চুপ করে বসে রইলাম মায়ের পাশে। ওই মুহূর্তে বুঝেছিলাম, এই নারী শুধু আমার মা নয়, আমার জীবনের একমাত্র ভরসা। তার ব্যথা মানে আমার নিজের ব্যথা। সেই দিন মা সারা বিকেল শুয়েছিল। আমি বারবার যাচ্ছিলাম, ওষুধ দিচ্ছিলাম, খাবার নিয়ে যাচ্ছিলাম। মা একসময় বলল, রাজ, আমার কিছু জিনিস কিনে আনতে হবে। বাজারে যেতে পারবো না। আমি হাসলাম। তুমি লিস্ট দাও, আমি নিয়ে আসব। মা একটু চুপ করে থেকে বলল, সব জিনিস হয়তো তুই আনতে পারবি না। আমি বললাম, কেন মা? আজকাল ছেলেরা সব পারে। মা একটু হেসে বলল, ঠিক আছে, লিখে দিচ্ছি। ঘরের কিছু জিনিস, আর কিছু আমার দরকারি জিনিস। আমি বুঝতে পারছিলাম মা একটু লজ্জা পাচ্ছে। কিন্তু সেটা স্বাভাবিক, বাবা নেই, তাই এখন সব কাজ আমাকেই সামলাতে হয়। আমি সেটাকে দায়িত্ব হিসেবেই দেখি। বিকেলে আমি বাজারে গেলাম। ওষুধ, ঘরের জিনিস, কিছু ফল, সব কিনে ফেললাম। সঙ্গে মায়ের প্রিয় চিপস, আচার, চকলেটও নিলাম। আমার মনে হচ্ছিল, এই ছোট ছোট জিনিসগুলো মায়ের মুখে হাসি ফোটাবে। রাত হয়ে গেল। আমি ফিরলাম, মা তখন বিছানায় বই পড়ছিল। এসেছিস বাবু, এত দেরি? আমি হেসে ব্যাগটা ওর সামনে রাখলাম। সব এনেছি, কিছু বাদ দিইনি। মা একে একে জিনিসগুলো খুলে দেখছিল। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, তুই এমনভাবে আমার খেয়াল রাখিস, রাজ, আমি সত্যিই ভাগ্যবতী। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। অনেক কিছু বলতে চাইলাম, কিন্তু মুখে আনলাম না। শুধু হাসলাম। রাতে খাওয়া শেষে মা হালকা গরম দুধ করে আনলো আমার জন্য। তুই না খেয়ে ঘুমোতে যাবি না, রাজ? আমি ওর পাশে বসে দুধ খেলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল।
জানলার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল ধীরে ধীরে। মা বলল, রাজ, তুই কখনো নিজের জন্য কিছু ভাবিস না। অফিস, আমার যত্ন, সব কিছু নিয়েই ব্যস্ত থাকিস। আমি হেসে বললাম, তুমি আছো বলেই আমি আছি, মা। তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। মা একটু চুপ করে থাকল। তারপর মৃদু হাসল। তোর মধ্যে তোর বাবার ছায়া দেখি, জানিস? ওরও এমন মন ছিল। আমি জানতাম মা এখনো বাবাকে ভালোবাসে, যদিও তিনি অনেক দূরে। এই ভালোবাসাই হয়তো তাকে টিকিয়ে রেখেছে, একটা নীরব আশ্রয়ের মতো। সেই রাতটা আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল, ওই শান্ত মুখ, ওই ক্লান্ত চোখ, যেটা আমি প্রতিদিন দেখি কিন্তু কখনো মন দিয়ে বুঝে উঠিনি। আমার মনে হচ্ছিল, মা কতটা একা। তার জীবনের কত অংশই না নীরব থেকে গেছে। আমি জানতাম, আমি তার পাশে আছি, কিন্তু ছেলের সম্পর্কের সীমারেখা আছে, যেখানে যতই ভালোবাসা থাকুক, কিছু কথা বলা যায় না। সেই দিনই মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম। আমি যেভাবেই হোক, মাকে হাসি খুশি রাখব। তার জীবনটাকে একটু হালকা করব। বাবার অনুপস্থিতির সব অভাব আমি পূরণ করব, একজন ছেলে হিসাবে, একজন বন্ধু হিসাবে। পরদিন সকালে মা আগের চেয়ে অনেক ভালো লাগছিল। পিঠের ব্যথাও অনেকটা কমে গেছে। মা হেসে বলল, তুই থাকিস বলেই মনে হয় এত তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আমি মজার ছলে বললাম, আমার চিকিৎসায় ম্যাজিক আছে। মা হেসে উঠল, ওই হাসিটাই যেন পুরো ঘর ভরে দিল। সন্ধ্যায় বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম। বাইরে বৃষ্টির গন্ধ, ভিতরে আলো ঝিমঝিম করছে। মা বলল, রাজ, জীবনে মানুষকে ভালোবাসা খুব দরকার। তুই একদিন এমন কাউকে খুঁজে পাবি, যে তোর যত্ন নেবে ঠিক আমার মতো। আমি হাসলাম। তুমি আছো, তবু আর কাউকে খুঁজে কি হবে? মা একটু অবাক হয়ে তাকালো। সবাইকে একদিন নিজের জীবনের পথ খুঁজতে হয়, বাবু। আমি চুপ করে রইলাম। মা জানল না, আমার ভেতরে তখন কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করছে, এক ধরনের ভয়, এক ধরনের ভালোবাসা, যা আমি বুঝতে পারছিলাম না। সেদিন বারান্দায় বসে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, জীবন, পরিবার, ভবিষ্যৎ, স্বপ্ন নিয়ে। বৃষ্টি থেমে গেলে মা উঠে বলল, চল, আজ তাড়াতাড়ি ঘুমোবো। কাল কলেজে যেতে হবে। আমি মাথা নেড়ে হেসে বললাম, ঠিক আছে, মা। মা ঘরে চলে গেল। আমি তখনও বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। বৃষ্টির পরের আকাশটা পরিষ্কার, ঠিক যেন আমাদের সম্পর্কের মতো, মেঘে ঢাকা, কিন্তু আলো লুকিয়ে আছে কোথাও গভীরে। দূরত্বের ভিতরে ভালোবাসা। দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে। মায়ের পিঠের ব্যথা পুরোপুরি সেরে গেছে, আর আমাদের ফ্ল্যাটে আবার সেই পুরনো ছন্দ ফিরে এসেছে, সকালের চায়ের কাপ, মায়ের অফিসে যাওয়ার ব্যস্ততা, আমার অফিসে দেরি করে বেরোনো, আর রাতের খাবারের সময় একসাথে বসে গল্প করা। আমাদের জনের জীবন যেন একে অপরের ছায়া। বাইরে যতই ব্যস্ততা থাকুক, দিনের শেষে আমরা দুজনই ফিরে আসতাম সেই একই টেবিলে, একসাথে খাবার খেতাম, গল্প করতাম, হাসতাম। এই সাধারণ মুহূর্তগুলোই যেন জীবনের সবচেয়ে মূল্যবান সময় হয়ে উঠেছিল। একদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাত তখন প্রায় 10:30। বাড়ি ফিরে দেখি, মা বারান্দায় বসে আছে, একমনে আকাশের দিকে তাকিয়ে। তার চোখে একটা অদ্ভুত নরম আলো। মা, এখনো ঘুমাওনি? আমি ব্যাগটা নামাতে নামাতে জিজ্ঞেস করলাম। মা ঘুরে তাকিয়ে হাসল। তুই না এলে কেমন যেন ঘুম আসে না, রাজ। আজও দেরি হলো? আমি চেয়ার টেনে ওর পাশে বসলাম। হ্যাঁ, একটু প্রজেক্ট শেষ করতে হচ্ছিল। তুমি খেয়েছ? না, তোকে অপেক্ষা করছিলাম। আমি একটু মজা করে বললাম। তুমি না, একদম ছোট বাচ্চার মতো আচরণ করো। মা হেসে বলল, তুই না থাকলে কার সঙ্গে কথা বলবো বল? এই কথাটা বলার সময় মায়ের চোখে এক ফোঁটা নিঃসঙ্গতার ছায়া দেখা গেল। আমার বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। বাবার অনুপস্থিতি মা খুব একটা প্রকাশ করত না, কিন্তু ওই চোখের মধ্যে লুকানো গল্পগুলো আমি বুঝতে পারতাম। আমি ধীরে বললাম, মা, তুমি একদম একা নও। আমি তো আছি। মা আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। জানি বাবু, তুই আছিস বলেই হয়তো এতদূর আসতে পেরেছি। রাতের খাবার খেতে খেতে আমরা কথা বলছিলাম।
মা বলল, জানিস রাজ, কলেজে আজ একটা মেয়ের লেখা পড়লাম। ওর একটা রচনা ছিল, আমার মা। ও এমনভাবে লিখেছে, পড়তে পড়তে মনে হচ্ছিল যেন তুই লিখেছিস। আমি হাসলাম। তুমি নিশ্চয়ই ভাবলে, এই ছেলে আমার মতো কেউ নেই। মা হেসে ফেলল। তুই না, একদম পাগল। খাওয়ার পর আমি থালা ধুয়ে রাখতে গেলে মা বলল, থাক রাজ, আমি করব। আমি ওর হাত থেকে থালা নিয়ে বললাম, না মা, আজ আমিই করব। তোমার হাতে তো সারাদিন কাজ থাকে। মা একটু চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুই এমন করে যত্ন করিস, মাঝে মাঝে ভয় পাই, এমন যেন কেউ তোর জীবনে না আসে যে এই ভালোবাসার জায়গাটা কেড়ে নেয়। আমি থালা ধুতে ধুতে বললাম, ও জায়গা কেউ নিতে পারবে না মা। মা চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, জীবনে কাউকে ভালোবাসিস, রাজ। আমি চাই না তুই আমার মতো একা থাকিস। আমি কিছু বলিনি, শুধু জলের শব্দের মধ্যে হারিয়ে গিয়েছিল মায়ের কথাগুলো। পরদিন সকাল, মা কলেজে বেরোচ্ছিল, আমি তখন অফিসের জন্য রেডি হচ্ছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে মা বলল, দুপুরে যদি সময় হয়, আমার কলেজের দিকে চলে আয়। একটা অনুষ্ঠানে গেস্ট স্পিকার না পেয়ে তোদের আইটি কোম্পানি থেকে কাউকে চায়। তুই এলে ভালো হয়। আমি একটু অবাক হয়ে বললাম, আমি, কিন্তু আমি তো তোমাদের লিটারেচার অনুষ্ঠানে কি বলবো? মা হাসল। তুই গল্প বলিস, বক্তৃতা না। মানুষ শুনতে চায় আন্তরিক কথা। তুই সেটা পারবি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, চেষ্টা করব। দুপুরে সত্যিই আমি কলেজে গেলাম। মাকে দেখে মনে হচ্ছিল, যেন অন্য একজন মানুষ। ক্লাসরুমে ছাত্রছাত্রীদের মধ্যে দাঁড়িয়ে ওর মুখে একরকম আত্মবিশ্বাস, সম্মান আর ভালোবাসা মিশে আছে। আমি ওকে দেখে গর্ব অনুভব করছিলাম, এই নারী আমার মা। অনুষ্ঠান শেষে আমি মঞ্চে উঠলাম, কয়েকটা সাধারণ কথা বললাম, জীবনে সফলতা মানে শুধু টাকা না, কারো মুখে হাসি ফোটানোই আসল জয়, এইসব। সবাই হাততালি দিল। আমি যখন নেমে এলাম, মা হাসতে হাসতে বলল, দেখলি, আমি বলেছিলাম তুই পারবি। আমি বললাম, তুমি না থাকলে কিছুই পারতাম না। মা একটু গম্ভীর হয়ে বলল, এমন বলিস না, রাজ। তুই নিজের যোগ্যতায় আজ এখানে দাঁড়িয়ে। আমি বুঝতে পারছিলাম, মায়ের চোখে গর্বের ঝিলিক। সেই চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর কেমন এক উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। বিকেলে আমরা একসাথে বাড়ি ফিরলাম। মা ক্লান্ত, কিন্তু মুখে তৃপ্তির হাসি। রান্নাঘরে ঢুকে বলল, আজ আমি রান্না করব না, তুই কর। আমি হেসে বললাম, ঠিক আছে, শেফ রাজ হাজির। আমি রান্না শুরু করলাম, ডিম ভাজি, ডাল, ভাত। মা পাশে বসে গল্প করছিল। তুই জানিস, আমি কলেজে যখন প্রথম চাকরি পাই, তখন ভাবতাম, জীবনটা নিজের মতো করে সাজাবো। কিন্তু সময় সব বদলে দেয়। আমি জিজ্ঞেস করলাম, বাবার সঙ্গে তখন কেমন ছিল? মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর বাবা খুব ভালো মানুষ। কিন্তু ওর নিজের পৃথিবী ছিল, আমি ছিলাম অন্য প্রান্তে। সময় আমাদের দূরে সরিয়ে দিল। ওর গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু একটা গভীর ক্লান্তি। আমি বুঝতে পারছিলাম, মা এখনো বাবাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু ভুলতে পারেনি। রাতের খাবারের পর আমরা বারান্দায় বসে চা খেলাম। বাইরে ঝিঝির ডাক, ভিতরে মৃদু আলো। মা বলল, রাজ, কখনো কখনো মনে হয়, তুই আমার জীবনের একমাত্র সঙ্গী। আমি বললাম, তুমি তো আমারও তাই। মা হেসে বলল, কিন্তু একদিন তুই নিজের জীবন পাবি, নতুন মানুষ, নতুন ভালোবাসা। তখন আমি একা হয়ে যাব। আমি একটু গম্ভীর হয়ে বললাম, তুমি কখনো একা হবে না মা। আমি তোমার ছায়ার মতো থাকবো সারা জীবন। মা ধীরে ধীরে চায়ের কাপ নামিয়ে রাখল। তারপর মৃদু গলায় বলল, তুই এমনভাবে বলিস যে বুকটা কেঁপে ওঠে, রাজ। আমি তোর ওপর নির্ভর করে ফেলেছি। আমি বুঝতে পারলাম, মায়ের একাকিত্ব, আমার মমতা, জনের ভেতরে এক অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে। সেটা প্রেম নয়, কিন্তু নিখাদ ভালোবাসা, যা রক্তের বন্ধন ছাড়িয়ে আত্মার মতো গভীর। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। জানলার বাইরে চাঁদের আলোয় মায়ের ঘরের দরজা আধখোলা। ওর ছায়া দেখা যাচ্ছিল, বই পড়ছে। আমি জানতাম, মা একা বইয়ে ডুবে থাকে, যেন নিজের একাকিত্ব ঢেকে রাখে।
আমার মনে হচ্ছিল, আমি যদি কোনোভাবে ওকে আরও খুশি করতে পারতাম, যেমন একটা ছেলেকে নয়, একজন বন্ধু হিসেবে, একজন জীবনের সঙ্গী হিসেবে। কিন্তু মনের মধ্যে একটা ভয়ও ছিল, এই নির্ভরতা যেন কোনোদিন বোঝা না হয়ে যায়। ভালোবাসা কখনো কখনো নিঃশব্দে সীমারেখা পেরিয়ে যায়, আর আমি জানতাম, আমাদের সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে একটু ভুলেই ভেঙে যেতে পারে সব। আমি জানালার দিকে তাকিয়ে বললাম নিজের মনে, মা, আমি তোমার পাশে থাকব, কিন্তু তোমার স্বাধীনতাও রক্ষা করব। আমি তোমার সন্তান, তোমার আশ্রয় হব, তোমার বোঝা নয়। চাঁদের আলোয় যেন সেই প্রতিজ্ঞা নীরবে ভেসে যাচ্ছিল আকাশের দিকে। ফিরে দেখা, ফিরে পাওয়া। সকালের আলো জানালা পেরিয়ে ঘরে ঢুকছে। পাতার ফাঁক দিয়ে ছায়া নাচছে দেওয়ালে। আমি বিছানায় আধো ঘুমে চোখ মেলতেই দেখি মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। তার চলাফেরার শব্দটা এখন আমার জীবনের অভ্যেস হয়ে গেছে, যেন এই শব্দ ছাড়া সকালটা অসম্পূর্ণ। গত সপ্তাহের ভ্রমণটা যেন আমাদের জীবনে নতুন এক আলো এনে দিয়েছে। আমি আর মা যখন গ্রামে গিয়েছিলাম, তখন মনে হয়েছিল যেন সময়টা উল্টে গেছে। মা হাসছিলেন, গল্প করছিলেন, এমনকি আমিও সেই পুরনো হাসিখুশি মানুষটার মতো ফিরে গিয়েছিলাম। কিন্তু শহরে ফেরার পর আবার সবকিছু ধীরে ধীরে আগের মতো নীরব হয়ে গেল। তবুও একটা পরিবর্তন টের পাচ্ছিলাম, আমাদের সম্পর্কের ভেতরে যেন নতুন এক বোঝাপড়া তৈরি হয়েছে। আমি এখন মাকে শুধু দায়িত্ব হিসেবে দেখি না, তাকে মানুষ হিসেবে বুঝতে শুরু করেছি। আমি চুপচাপ উঠে বসে চা খেতে খেতে ভাবছিলাম, এই বাড়িটার নীরবতাই হয়তো আমাদের মনের ক্লান্তি বাড়িয়ে দেয়। বাইরে বের হতে হয় না, বন্ধুরা আসে না, অতিথিও খুব একটা আসে না। তাই এখন মায়ের সঙ্গে কথা বলাটাই আমার দিনের সবচেয়ে শান্ত সময়। মা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিলেন। আমি বললাম, মা, তোমার মুখটা আজ একটু ক্লান্ত লাগছে। শরীর ঠিক আছে তো? মা হেসে বললেন, বয়স হয়েছে রে, এখন শরীর ক্লান্ত না থাকলে মন ক্লান্ত হয়। কিন্তু আজ তোর চোখে দেখি একটু আলো আছে। আমি অবাক হয়ে বললাম, আলো? হ্যাঁ, তোদের বয়সে চোখে একরকম জেদ থাকে। আমি সেই জেদটা আবার দেখতে পাচ্ছি। মায়ের কথা শুনে মনে হচ্ছিল, তিনি আমার মনের ভেতরটা পড়ে ফেলছেন। আমি সত্যিই একটা নতুন পরিকল্পনা করছি, এই সংসারটা নতুনভাবে গড়ে তোলার। বাবা মারা যাওয়ার পর মা একা লড়াই করে বাড়িটা টিকিয়ে রেখেছেন, এখন আমার দায়িত্ব ওনাকে সেই জীবনের আনন্দটা ফিরিয়ে দেওয়া। আমি অফিসে গিয়ে বসের সঙ্গে কথা বললাম। ছুটি নিয়ে কিছুদিন মায়ের সঙ্গে থাকতে চাই। বস অবাক হয়ে বললেন, তুমি কিন্তু খুব ভাগ্যবান, আরাফাত। এই বয়সে কেউ মায়ের জন্য সময় দেয় না। আমি শুধু হেসে বললাম, হয়তো আমিও একসময় দিইনি। এখন সময়টা ফিরিয়ে দিতে চাই। দুদিন পর আমি অফিস থেকে ছুটি পেলাম। পরিকল্পনা করলাম, বাড়িটা একটু সাজাবো, পুরনো আসবাবপত্র বদলাবো, আর একটা ছোট্ট বাগান করব বারান্দায়, যেখানে মা বিকেলে বসে চা খেতে পারেন। সন্ধ্যায় যখন মা কাজ থেকে ফিরে এলেন, আমি বললাম, মা, আমি ছুটি নিয়েছি। এই এক সপ্তাহ আমরা ঘরটা নতুন করে গুছাবো। মা অবাক হয়ে বললেন, ছুটি? কাজের এত চাপ, তুই পারবি? পারবো, মা। এবার তুমিও বিশ্রাম নাও। মা আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তার চোখে হালকা জল চিকচিক করছিল। তুই এখন সত্যিই বদলে গেছিস, আরাফাত। পরদিন সকাল থেকেই আমরা কাজ শুরু করলাম। পুরনো পর্দা নামালাম, জানালায় নতুন কাপড় লাগালাম। মা মাঝে মাঝে থেমে পুরনো কিছু জিনিস হাতে তুলে দেখতেন, বাবার পুরনো ঘড়ি, একটা চিঠি, কিংবা কোনো ফ্রেমে বাঁধানো ছবি। আমি লক্ষ্য করছিলাম, মায়ের চোখে একটা নরম আলো ফুটে উঠছে। যেন তিনি আবার বেঁচে উঠছেন স্মৃতির ভেতর দিয়ে। দুপুরে কাজ শেষ করে আমরা বারান্দায় বসেছিলাম। গরম চা হাতে নিয়ে মা বললেন, এই বাড়িটার প্রতিটা ইটে তোমার বাবার হাতের ছোঁয়া আছে। আমি কখনো ওগুলো ফেলে দিতে পারিনি। আমি ধীরে বললাম, তোমার ভেতরে এখনো তার প্রতি ভালোবাসা আছে, তাই না? মা হেসে মাথা নাড়লেন। ভালোবাসা কি মরে যায় রে? শুধু রূপ পাল্টায়। একসময় প্রেম ছিল, এখন সেটা হয়ে গেছে স্মৃতি আর দায়িত্ব। তার এই কথাটা আমার বুকের ভেতর গভীরভাবে বাজল। হয়তো এভাবেই মানুষ টিকে থাকে, প্রেমকে দায়িত্বে বদলে, আর স্মৃতিকে আশ্রয় বানিয়ে। রাতটা শান্ত ছিল।
বাইরে পূর্ণিমার চাঁদ, জানালা দিয়ে আলো ঢুকছে। আমি ঘুমাতে পারছিলাম না। নিচতলা থেকে মায়ের ঘর থেকে হালকা সুর ভেসে আসছিল, পুরনো কোনো রবীন্দ্রসঙ্গীত। আমি নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। দেখি, মা জানালার পাশে বসে গান শুনছেন, চোখে দূরের দৃষ্টি। আমি বললাম, ঘুমাওনি এখনো? মা একটু চমকে তাকালেন, তারপর হেসে বললেন, ঘুম আসছে না, গান শুনলে মন শান্ত হয়। আমি পাশে গিয়ে বসলাম। তুমি কি কখনো বাবাকে নিয়ে লিখতে চাওনি? মা ধীরে বললেন, অনেকবার ভেবেছি, কিন্তু প্রতিবার কলম ধরলে চোখ ভিজে যায়। আমি তখন মায়ের হাতটা আলতো করে ধরলাম। বললাম, তুমি যদি লেখো, আমি সেটা ছাপিয়ে দেব। হয়তো তাতে তোমার মনটা হালকা হবে। মা চুপ করে রইলেন, কিন্তু তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। তুই না থাকলে আমি হয়তো ভুলেই যেতাম, ভালোবাসা কাকে বলে। সেই রাতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল, আমাদের জীবনটা আস্তে আস্তে একটা নতুন অধ্যায়ে ঢুকে পড়ছে, যেখানে একাকিত্বের জায়গায় জায়গা নিচ্ছে বোঝাপড়া, ভালোবাসা আর শান্তি। পরদিন সকালে মা আমাকে ডেকে বললেন, আরাফাত, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সিদ্ধান্ত? মা বললেন, আমি আবার পড়ানো শুরু করব। পাশের স্কুলে খালি জায়গা আছে, প্রধান শিক্ষিকা আমায় ডেকেছেন। আমি ভাবছি যোগ দেব। আমি অবাক হয়ে গেলাম। এই সিদ্ধান্তের মধ্যে যেন নতুন প্রাণ আছে। দারুণ কথা মা, আমি তো চেয়েছিলাম তুমি নিজের মতো কিছু করো। মা হেসে বললেন, তুই তো আমায় সাহস দিয়েছিস। এই বয়সে নতুন করে শুরু করা সহজ নয়। আমি মাথা নেড়ে বললাম, কিন্তু তুমি পারবে। সেই দিন দুপুরে আমি মায়ের দিকে তাকিয়ে ভাবছিলাম, কিভাবে সময় মানুষকে বদলে দেয়। কয়েক মাস আগেও মা ছিলেন একদম নীরব, একলা, ক্লান্ত। আর এখন তিনি জীবনের দিকে আবার তাকাতে শিখছেন। বিকেলে মা স্কুলে গেলেন। আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ মনে হলো, এই বাড়িটা যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। বাতাসে একটা সতেজ গন্ধ, যেন আশার। মা সন্ধ্যায় ফিরে এলেন, মুখে হাসি। আজ অনেক ভালো লেগেছে, আরাফাত। বাচ্চারা এত মিষ্টি, যেন জীবনটা আবার ফিরে পেয়েছি। আমি বললাম, আমি জানতাম, তুমি পারবে। রাতের খাওয়ার সময় মা বললেন, তুই জানিস, আজ আমি ক্লাসে একটা কথা বলেছি। আমি বলেছি, জীবনে ভালোবাসা কেবল একজন মানুষকে নয়, পুরো পৃথিবীকে দিয়েও অনুভব করা যায়। আমি হেসে বললাম, এই কথাটাই তুই আমায় বলিস, আমি মনে রাখব। রাতের শেষে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। পূর্ণিমার আলোয় মায়ের ছায়া দেখা যাচ্ছিল বারান্দায় দাঁড়িয়ে। তিনি নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিলেন, যেন কারো সঙ্গে কথা বলছেন। আমি জানি না তিনি কাকে বলছিলেন, হয়তো বাবাকে, হয়তো সময়কে, কিংবা হয়তো নিজেকেই। কিন্তু আমি জানতাম, সেই মুহূর্তে মা আর একা নন। আমিও নই। আমরা জনই আবার ফিরে পেয়েছি আমাদের প্রেমের সংসার, যেখানে ভালোবাসা মানে শরীর নয়, বোঝাপড়া আর আত্মার বন্ধন। আলোয় ভরা ঘর। শরতের সকালে শহরটা কেমন যেন অন্যরকম লাগে। আকাশ নীল, হালকা মেঘ ভেসে বেড়ায়, রোদে যেন একরাশ সোনালি উষ্ণতা। আজ মা প্রথম স্কুলের অনুষ্ঠান। তিনি এখন ওই স্কুলে সিনিয়র টিচার, সবাই রাই ম্যাডাম বলে ডাকেন। আমি বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখছিলাম। পরিপাটি সাদা শাড়ি, কপালে ছোট্ট লাল টিপ, হাতে ফাইল, এমন দৃশ্য দেখে মনে হচ্ছিল মা যেন আবার নিজের পুরনো জায়গায় ফিরে গেছেন। আমি বললাম, আজ তো তোমার অনুষ্ঠান। নার্ভাস লাগছে? মা হাসলেন। না রে, বরং ভালো লাগছে। মনে হচ্ছে জীবনের নতুন শুরু। আমি বললাম, তুমি জানো মা, তুমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। মা মৃদু হেসে বললেন, তুই যদি না থাকতিস, হয়তো আমি এখনো সেই অন্ধকার ঘরে একা বসে থাকতাম। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর মা গাড়িতে উঠলেন, আমি বাইক নিয়ে তাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিলাম। স্কুলের গেটের সামনে নামার সময় মা আমার দিকে তাকিয়ে বললেন, তুই বিকেলে আসবি, প্রোগ্রাম শেষে সবাইকে তোর সঙ্গে পরিচয় করাবো। আমি হেসে বললাম, ঠিক আছে মা, আজ অফিস থেকে একটু আগেই বের হব। আমি অফিসে গিয়ে বসে কাজ করছিলাম, কিন্তু মনটা পুরো সময় জুড়ে ছিল মায়ের অনুষ্ঠান নিয়েই।
কতটা পথ পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একটা সময় মা একা, ক্লান্ত, নিঃসঙ্গ ছিলেন। এখন তিনি শত মানুষের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন। বিকেলে অফিস থেকে বেরিয়ে স্কুলে গেলাম। তখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে। অডিটোরিয়ামে ঢুকতেই দেখি মঞ্চে মা দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি। তিনি বলছিলেন, শিক্ষকতা শুধু বইয়ের পাঠ নয়, জীবনের পাঠও শেখায়। আমি শিখেছি, হারানো সময়কেও নতুনভাবে ফিরে পাওয়া যায়, যদি মন থেকে চাওয়া যায়। তার কথা শুনে আমার বুক ভরে গেল। হাততালির শব্দে চারপাশ কেঁপে উঠল। সেই মুহূর্তে মনে হলো, জীবনের সব ক্লান্তি যেন এক নিমেষে মিলিয়ে গেল। প্রোগ্রাম শেষে মা আমার দিকে তাকিয়ে ডাকলেন। আমি এগিয়ে গিয়ে তাকে একটা ফুলের তোড়া দিলাম। তোমার জন্য, আমার রাই ম্যাডাম। মা হেসে বললেন, আমার ছেলের হাতের ফুল তো পৃথিবীর সব ফুলের চেয়ে দামি। বাড়ি ফেরার পথে মা জানালার বাইরে তাকিয়ে বললেন, আজ তোর বাবার কথা খুব মনে পড়ছে। ও থাকলে খুব খুশি হতো। আমি বললাম, হয়তো উনি কোথাও থেকে দেখছেন, তুমি আজ যেভাবে আবার আলোয় ফিরেছ। মা একটু নীরবে মাথা নাড়লেন। জানালার বাইরের আলো তার মুখে পড়েছিল, একটা তৃপ্তির ছায়া। সেদিন রাতে আমরা দুজনেই বারান্দায় বসেছিলাম। হালকা হাওয়া বইছিল, আর দূর থেকে বাজছিল কোনো বেহালার সুর। মা চুপচাপ বসেছিলেন, আমি মৃদুস্বরে বললাম, মা, তুমি কি জানো, আমি ছোটবেলায় তোমার মতো মানুষ হতে চেয়েছিলাম। মা হেসে বললেন, আমার মতো? আমি তো কিছুই করিনি। আমি বললাম, তুমি লড়েছ, একা থেকেও সংসার চালিয়েছ, আমাকে মানুষ করেছ। এখন তুমি নিজের মতো বাঁচছ, এই শ্বাসটাই তোমাকে বড় করে তোলে। মা একটু ভেবে বললেন, তুইও বদলেছিস অনেক। আগে সবকিছু নিজের মতো দেখতে চাইতিস, এখন তুই অন্যের অনুভূতিটাও বুঝিস। আমি সেটা দেখে গর্ব বোধ করি। আমি চুপ করে রইলাম, শুধু মনে মনে ভাবছিলাম, আমাদের সম্পর্কটা এখন কতটা গভীর, মায়ের স্নেহের সঙ্গে বন্ধুর মতো বোঝাপড়া মিশে গেছে। কয়েকদিন পরে মা স্কুল থেকে ফিরে বললেন, আরাফাত, আগামী মাসে স্কুল থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমি তোর নাম দিয়েছি বক্তৃতার জন্য। আমি হেসে বললাম, মা, আমি তো এমন মঞ্চে কথা বলতে পারবো না। পারবি রে, তুই তো এখন আমার ছেলে না, আমার সহযোদ্ধা। তার এই কথাটা শুনে আমার গলা ভার হয়ে এল। সেদিন রাতে ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল, জীবনের সব দায়িত্ব, সব যন্ত্রণা, সব ভালোবাসা যেন একসাথে এসে মিশেছে এই এক সম্পর্কের ভেতর। 1 মাস পর সেই অনুষ্ঠানে আমি সত্যিই বক্তৃতা দিলাম, মায়ের সামনে দাঁড়িয়ে। আমি বলেছিলাম, আমরা অনেক সময় ভাবি ভালোবাসা মানে কেবল রোমাঞ্চ, কিন্তু আমি শিখেছি ভালোবাসা মানে কাউকে বোঝা, কারো পাশে নিঃশব্দে থাকা, তার অন্ধকারে আলো জ্বেলে দেওয়া। আমি সেটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। পুরো হলো হাততালিতে ভরে গিয়েছিল। মা সামনে বসেছিলেন, চোখে জল, মুখে তৃপ্তির হাসি। সেই রাতেই আমরা দুজন চুপচাপ বসেছিলাম ছাদে। চারপাশে বাতাস, মাথার ওপরে চাঁদ। মা হঠাৎ বললেন, তুই জানিস আরাফাত, এখন আমি ভয় পাই না একা থাকার। কারণ আমি জানি, তুই আছিস। আমি বললাম, আমিও ভয় পাই না, কারণ জানি তুমি আছো। আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। সেই হাসির মধ্যে ছিল অগণিত দিনরাতের কান্না, সংগ্রাম, একাকিত্ব, আর একে অপরকে ফিরে পাওয়ার গল্প। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগলো। মা এখন স্কুলে খুব ব্যস্ত, আমি অফিসে প্রমোশন পেয়েছি। বাড়ির বারান্দায় ছোট্ট বাগানটা এখন ফুলে ভরে গেছে। সকালে মা জল দেন, আমি চা বানাই, এই ছোট ছোট অভ্যাসগুলোই এখন আমাদের জীবনের আনন্দ। একদিন মা বললেন, আরাফাত, আমি ভাবছি, একটা বই লিখব। নাম রাখব, প্রেমের সংসার। কিন্তু সেটা কোনো রোমাঞ্চ নয়, এটা হবে জীবনের গল্প, এক মা আর ছেলের ভালোবাসার গল্প। আমি হেসে বললাম, এই নামটা একদম ঠিক। কারণ আমাদের সংসারটাই তো ভালোবাসার। মা বললেন, হ্যাঁ, যেখানে প্রেম মানে যত্ন, বোঝাপড়া আর একে অপরকে বাঁচিয়ে রাখা। আমি জানতাম, এই কথাটার মধ্যেই আছে আমাদের জীবনের সারমর্ম। কয়েক মাস পর বইটা সত্যিই প্রকাশ হলো। অনুষ্ঠানে উপস্থিত সবাই মাকে অভিনন্দন জানালেন।
আমি দূর থেকে মঞ্চে দাঁড়ানো মাকে দেখছিলাম, আত্মবিশ্বাসী, শান্ত, আলোকিত। বইটার প্রথম পাতায় লেখা ছিল একটি উক্তি, যে সংসারে ভালোবাসা আছে, সেটাই আসল প্রেমের সংসার। আমি তখন বুঝেছিলাম, মা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পার করে আলোয় এসে দাঁড়িয়েছেন। আর আমি, তার ছায়া হয়ে, সেই আলোয় নিজের জায়গা খুঁজে পেয়েছি। রাতের শেষে বাড়ি ফিরে মা বইটা আমার হাতে দিলেন। বললেন, এটা তোর জন্য। আমি বইটা খুলে দেখি, ভেতরের পাতায় লেখা, আমার ছেলেকে, যে আমায় আবার জীবনের প্রেম শিখিয়েছে। চোখ ভিজে গেল। আমি মাথা তুলে তাকালাম, মা বারান্দায় দাঁড়িয়ে, হালকা বাতাসে চুল উড়ছে। চাঁদের আলোয় তার মুখটা শান্ত, তৃপ্ত। মনে হচ্ছিল, সত্যি, এই সংসারটাই আমাদের প্রেমের সংসার। নগ্নতা নয়, কামনা নয়, এই প্রেম আত্মার, এই প্রেম জীবনের। একটা মা ছেলের একাকিত্ব, ভাঙা সংসার থেকে নতুন করে বেঁচে ওঠার পথচলা। ভালোবাসা এখানে পবিত্র, হৃদয়ের, আর আত্মিক বন্ধনের প্রতীক। গল্প